আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচে শেষ চারে যাওয়ার যে লড়াই, সেখানে রংপুর রাইডার্স 2 পয়েন্ট নিয়ে কনফার্ম করা এবং ঢাকা ক্যাপিটালসের 2 পয়েন্ট নিয়ে শেষ চারে যাওয়ার যে স্বপ্ন সেটা বাঁচিয়ে রাখার লড়াই ছিল মূলত এই ম্যাচ। কিন্তু ঢাকা ক্যাপিটালস 11 রানের যেই আক্ষেপ, সেই 11 রানের আক্ষেপে তাদের এই বছরের বিপিএলে আর শেষ চারে যাওয়া হলো না। পক্ষান্তরে রংপুর রাইডার্স চতুর্থ দল হিসেবে তাদের সুপার 4 কনফার্ম করেছে। তবে এই ম্যাচে কার পারফরমেন্স কীরকমের ছিল সেটা নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। রংপুর রাইডার্স বিগ ম্যাচের বিগ টিম, সেটা কিন্তু তারা এই ম্যাচে এসে প্রমাণ করলো। কেননা যেই রংপুর রাইডার্স টেবিল টপার থাকার কথা ছিল, সেই রংপুর রাইডার্স অনেকটা তাদের ছন্দ হারিয়ে ফেলছিল। ফাহিম আশরাফ চলে যাওয়ায় মুস্তাফিজের সাথে যেই বোলিং জুটি সেটাও কিন্তু ব্যাহত হচ্ছিল। অবশেষে ফাহিম আশরাফ চলে আসলেন, রংপুর রাইডার্স যেন পুরনো যেই রূপ সেটা কিন্তু ফিরে পেল। ডেভিড মালান এবং তৌহিদ হৃদয় ঠিক যেই সময়টাতে দলের প্রয়োজন ওপেনারদের জ্বলে ওঠা, ঠিক সেই সময়টাতে এসেই তারা দুইজনের ব্যাট একই সাথে হেসে উঠল এবং সুপার 4 কনফার্ম করলো। এই দুইজনের রানের উপরে ভর করেই সুপার 4-এ রংপুর রাইডার্স। সেক্ষেত্রে রংপুর রাইডার্সকে নিশ্চয়ই যেই বাকি 3 দল তারা সুপার 4-এ চাননি আমার মনে হয়। কেননা রংপুর রাইডার্স যেই টেম্পারমেন্টের দল, বিগ ম্যাচের বিগ টিম, সেক্ষেত্রে তাদেরকে না চাওয়াটাই স্বাভাবিক। রংপুর রাইডার্সের ডেভিড মালানের যে সংযোজন, সেই সংযোজন রংপুর রাইডার্সকে আরও অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে। কেননা যেই ইনিংসগুলো তিনি খেলেছেন এসেই, এবং আজকে যখন 78 রানের একটা ইনিংস যেখানে 4টি বিশাল ছক্কা এবং তৌহিদ হৃদয় পাশাপাশি ডেভিড মালানের সাথে যে পার্টনারশিপগুলো করছেন, সেক্ষেত্রে আসলেই এই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই দল, আমরা এর আগেও বলে আসছি, সেই পথেই কিন্তু এখন পর্যন্ত হাঁটছেন। তৌহিদ হৃদয় 46 বলে যখন 62 রান করে আউট হলেন মারুফ মৃধার বলে, সেক্ষেত্রে তৌহিদ হৃদয়ের লেগ সাইডে খেলার যে প্রবণতা, সেখান থেকে বের হয়ে এসে অফ সাইডে কিন্তু ইমাদ ওয়াসিমের কারণেই ওই ক্যাচটা হয়েছে, নয়তোবা ওইটা একটা ছক্কার বাউন্ডারি হতেই পারত। সেক্ষেত্রে তৌহিদ হৃদয় নিজেকে যে গুছিয়েছেন বিশ্বকাপের আগে, টি-20 বিশ্বকাপের আগে, সমালোচনার মুখ থেকে বের হয়ে আসার জন্য যেই প্রচেষ্টা দরকার সেটা কিন্তু তৌহিদ হৃদয় করেছেন এবং মাঠের পারফরমেন্সে সেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। তৌহিদ হৃদয় এখন নিয়মিত অফ সাইডে ছক্কা, 4 এবং সিঙ্গেলসের উপরেও খেলতে পারছেন। তবে ঢাকা ক্যাপিটালসের বোলিং লাইন আপটাতে যেই দুইজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাসকিন আহমেদ 4 ওভারে মাত্র 20 রান দিয়ে যখন একটি উইকেট সংগ্রহ করেছেন। কেননা ঢাকা ক্যাপিটালস 5টি ক্যাচ ড্রপ করেছে এই ম্যাচে। সেক্ষেত্রে যেই ম্যাচে তাদের একটা কম্প্যাক্ট পারফরমেন্স দরকার ছিল, সেই ম্যাচে এসে যখন এরকমের ব্ল্যান্ডার করেন, সেক্ষেত্রে ওই ম্যাচটা যে 11 রানে হেরেছে, সেই আক্ষেপটা তো নিশ্চয়ই পরবর্তী একটি বছর, পরবর্তী বিপিএল পর্যন্ত থাকতেই পারে। তবে ঢাকার হয়ে তাসকিন আহমেদ আজকে যেই পারফরমেন্সটা দিয়েছেন, 4 ওভারে 20 রান খরচায় যখন একটি উইকেট সংগ্রহ করেছেন, সেক্ষেত্রে তাসকিন আহমেদ আরও 2টি উইকেট অনায়াসেই পেতে পারত। তার বোলিংয়ে যেই ক্যাচগুলো ড্রপ হয়েছে, ঢাকা ক্যাপিটালস রিমেম্বার 5টি ক্যাচ ড্রপ করেছে এই ম্যাচে, যখন তাদের সুপার 4-এ যাওয়ার লড়াইটা বাঁচিয়ে রাখার কথা, স্বপ্নটা বাঁচিয়ে রাখার কথা। ঠিক সেই সময়টাতে তাদের 11 রানের যেই আক্ষেপ, সেটা তো নিশ্চয়ই থাকবে। কেননা 5টি ক্যাচ ড্রপ যদি না হতো, নিশ্চয়ই ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপে যেই পারফরমেন্স এসেছে, সেক্ষেত্রে 6 পয়েন্ট নিয়ে তাদের আশা সুপার 4-এ যাওয়ার, সেটা বেঁচে থাকার কথা ছিল। তবে তাসকিন আহমেদের চেয়ে এই ম্যাচে 4 ওভারের যে স্পেল, মোহাম্মদ সাইফুদ্দিন, তার স্পেলটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো। কেননা শেষ ওভারে যখন ডেথ ওভারে বোলিং করা দরকার, 4 রান দিয়ে তিনি যেই উইকেটটা আউট করেছেন কাইল মায়ার্সকে, যেভাবে ট্র্যাপে ফেলে সাইফুদ্দিন স্লোয়ার বাউন্সারগুলো যেভাবে ওয়াইডিশ অফ সাইডে বল করছিলেন, এবং তার যেই নাকেল বলগুলো চমৎকারভাবে তিনি পিচটাকে এক্সিকিউট করছিলেন নাকেল বল দিয়ে, সেক্ষেত্রে সাইফুদ্দিন ডেথ ওভারে বাংলাদেশের মুস্তাফিজের সাথে একটা চমৎকার জুটি করবেন, সেটা তো বিশ্বকাপে আশা করতেই পারি আমরা। মোহাম্মদ সাইফুদ্দিনের 4 ওভারে 33 রান খরচায় যে 2টি উইকেট সংগ্রহ, তার এই পারফরমেন্সটাকে, তার এই বোলিং ফিগারটাকে অনেকে বলতে পারেন এই অ্যাভারেজ পারফরমেন্স নিয়ে আলোচনা করার মতো আসলে কী বা রয়েছে। সেক্ষেত্রে যারা তার শেষ ওভারটি দেখেছেন, নিশ্চয়ই বলতে পারবেন এটা নিয়ে আলোচনার অনেক কিছু রয়েছে। কেননা বাংলাদেশের টি-20তে ডেথ ওভারে একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া
কেউ রান আটকে রাখবে সেই চিন্তাটা অনেকেই করতে পারেন না যে আসলে কে করবে সেই কাজটা। তবে মোহাম্মদ সাইফুদ্দিন দেখিয়েছেন যে সেই কাজটা করার জন্য একজন রয়েছেন বাংলাদেশের, তিনি হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। কেননা সাইফুদ্দিন যখন শেষ ওভারে বোলিং করছিলেন তখন কাইল মায়ার্স, খুশদিল শাহ এবং লিটন দাসরা তখনও ব্যাটিং করছেন। সেই সময়টাতে তাদেরকে আটকে রাখা এবং মাত্র 4 রান খরচ করা, যেখানে এর আগের ওভারেই তাসকিন আহমেদ 12 রান খরচ করেছেন তার ওই স্পেলে, শেষ স্পেলে এসে, সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন শেষ ওভারে 4 রান খরচ করে রংপুর রাইডার্সকে 181 রানে আটকে রাখার যেই দায়িত্ব সেটা ঠিকঠাক মতোই পালন করেছেন। 182 রানের জবাবে যখন ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে নামেন, শুরুর ওভারে বোলিংটা করতে আসেন কাইল মায়ার্স। তার শুরুর ওভারে যখন ওসমান খান 16 রান সংগ্রহ করেন, অনেকেই ভাবছিলেন এই ম্যাচটা সম্ভবত ঢাকা ক্যাপিটালস বের করে নিবে, কিন্তু পরের ওভারেই যখন ফাহিম আশরাফ আব্দুল্লাল মামুনকে 0 রানে ফিরালেন, এরপরে সাইফ হাসান আসলেন। সাইফ হাসানও 12 রান করে ছোট্ট একটা ইনিংসে অনেক আশা জাগিয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনিও আউট হয়ে ফিরলেন। এরপরে যারা ব্যাটিংয়ে আসেন, সাব্বির রহমান কিংবা শামীম হোসেন পাটোয়ারি, এই ম্যাচে কেউই আর দাঁড়াতে পারেনি। 74 রানে ঢাকা ক্যাপিটালস 5 উইকেটের পতন। সেই জায়গায় ম্যাচের আশা যে শেষ, ওখানেই স্পষ্ট। তবে মিডল অর্ডারে যেই ব্যাটসম্যানটার সবচেয়ে বেশি দায়িত্ব ছিল এই ম্যাচটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার, সেই ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন 29 বল খরচ করে 25 রান সংগ্রহ করেছেন মাত্র। কিন্তু শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের যে ঝড়ো ইনিংস এবং ইমাদ ওয়াসিম, এই দুইজন অনেকটা আশা জাগিয়েছিলেন ঢাকা ক্যাপিটালস এই ম্যাচটাকে বের করে নেবে, কিন্তু শেষমেশ সেই 11 রানের আক্ষেপ, ঢাকা ক্যাপিটালসের স্বপ্ন সুপার 4-এ যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে যায় মাত্র 11 রানের আক্ষেপে। তবে মোহাম্মদ সাইফুদ্দিন ইতিমধ্যেই তিনি স্কোয়াডে রয়েছেন। টি-20 বিশ্বকাপের যে স্কোয়াড, সেখানে এই মোহাম্মদ সাইফুদ্দিনের নামটা রয়েছে। তিনি 5টি ছক্কা এবং 3টি 4-এর মার, তার যে স্কোয়াডের জায়গাটা তিনি আরও শক্তপোক্ত করেছেন আজকের ম্যাচে এসে যখন এই পারফরমেন্স তিনি দেখিয়েছেন। কেননা বিশ্বকাপে স্কোয়াডটা আমরা 20 জানুয়ারি কিংবা 1 ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন দেখতে পারি, সেই পরিবর্তনে সাইফুদ্দিনের নামটা আর পরিবর্তন হচ্ছে না। এই ম্যাচের পারফরমেন্সে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট। তবে রংপুর রাইডার্স যেই দলটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, আমরা ভাবছিলাম চতুর্থ দল হিসেবে যে রংপুর রাইডার্স কোয়ালিফাই কনফার্ম করলো, সেই রংপুর রাইডার্স টেবিলের টপ থেকেও কোয়ালিফাই করতে পারত, কিন্তু সেটি হয়নি। এখন শুধুমাত্র চট্টগ্রামের সাথে তাদের লড়াই, কে আসলে 2 নম্বর পজিশনটা দখল করবে। কেননা চট্টগ্রাম রয়্যালসের খেলা রয়েছে 2টি এবং রংপুর রাইডার্সের আর 1টি ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রামের উপরে তাদের চোখ এখন, আসলে টেবিলের 2 নম্বর পজিশনটা কে দখল করবে। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। এই ম্যাচে কার পারফরমেন্সকে আপনি গোল্ডেন মার্ক দিবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপের দলে কনফার্ম কিনা সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।